শুরুতেই নত্ব ও সত্য বিধান সম্পর্কে যে কথাটা আমাদেরকে বলতে হবে, যে নত্ব সত্য বিধানের আসলে কোয়েশ্চেন কি ধরনের হয় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, নত্ব আর সত্য, অর্থাৎ মূর্ধন্য ব্যবহারের নিয়ম আর মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। তো এই যে ব্যবহারের নিয়ম আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়। তো এই জিনিসটা ম্যাক্সিমাম সময় কিভাবে সংযুক্ত করে, এই যেখানে দেখতে পাচ্ছ নিয়মের উপরে ভিত্তি করে ঋণ বানানে মূর্ধন্য হয়, দন্তন্য হয় না। তৃণ বানানে মূর্ধন্য হয়, দন্তন্য হয় না। ঠিক তেমন করে এখানে যা কিছু আছে সবগুলোতে মূর্ধন্য হয়, দন্তন্য হয় না। আবার এই যে উপরে শব্দগুলো দেখতে পাচ্ছ, নিচে সবকিছুতেই একটা নিয়মের উপরে ভিত্তি করে মূর্ধন্য হয়, দন্তন্য হয় না। আর এইটাই হচ্ছে নত্যবিধান। ঠিক তেমনই মূর্ধন্য শয়েরও সেম কাহিনী। এখন ব্যাপার হইল যে ম্যাক্সিমাম সময় এই কোয়েশ্চেনটা কিভাবে দেয় জানো, এটা শুদ্ধ উচ্চারণের মধ্যে দেয়। কোয়েশ্চেনে লেখা থাকে যে নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি সঠিক লিখে এরকম তোমাকে 4টা অপশন দিবে এবং 4টা অপশনে তৃণ, ঋণ, বর্ণ এরকম করে লেখা থাকবে। 3টা অপশন ভুল থাকবে এবং একটা সঠিক থাকবে। ওইটা আমাদেরকে নির্ণয় করা লাগবে। আবার এটা গেল একটা ক্যাটাগরি, ঠিক আছে। একটা ক্যাটাগরি তাহলে কি বলবে, যে নিচের কোনটা শুদ্ধ বানান, একটা ক্যাটাগরি। 2 নাম্বার যে ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদেরকে যেটা করবে, নিচের কোনটি নত্ব বিধানের উপরে পড়ে, নত্ব বিধানের অন্তর্গত, মানে নত্ব এর নিয়ম অনুসারে এই যে এখানে যে মূর্ধন্যর যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে থেকে আর কি সিলেক্ট করা লাগবে। তো ঘুরে ফিরে ঘটনাটা কি দাঁড়ালো, যে মূর্ধন্য দিয়ে কোন কোন বানানো হয় এই জিনিসগুলো তোমার জানা লাগবে। এখন একটা খুশির খবর দিই তোমাকে, যে এইখান থেকে অন্যান্য টিচার বা অন্যান্য কে কি করে আমি জানি না, কিন্তু এটা আমি একদিনের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করাই দেবো এবং একদিনের মধ্যে আসলেই কমপ্লিট করা পসিবল। খুবই সহজে এটা আমরা কমপ্লিট করতে পারবো। আর 2 নাম্বার যেটা তোমাদের জন্য ব্যাড নিউজ, সেটা হচ্ছে সত্য বিধান থেকে কমন পাওয়ার সম্ভাবনা 20%, ভাইয়া 80% নয়, কিন্তু তারপর আমাদেরকে পড়া লাগবে, কারণ হয়তো বা 20%-এর মধ্যে মিলে যাইতে পারে। এবং সবাই যেটা পারেনি, তুমি যদি সেটা পারো তাহলেই তুমি প্লেস করতে পারবা, তুমি আগাইতে পারবা। ঠিক আছে, আমি কি কথা বুঝাইতে পারছি? এখন চলো নত্ব সত্য বিধান ব্যবহারের নিয়মগুলো আমরা একটু দেখে নিই। ওকে, তো দেখো মূর্ধন্য ব্যবহারের নিয়মটা একটু বলতেছি। আচ্ছা, খাতা কলম রেডি করছো কিনা? খাতা কিন্তু লাগবে, খাতা না হলে কিন্তু সম্ভব না। কি বলছে যে কমেন্টগুলো একটু লক্ষ্য করতেছি। ওকে, ঠিক আছে, চলো শুরু করি। তাহলে স্ক্রিনে কি এই নিয়মগুলো দেখতে পাচ্ছ? একটু দেখো তো। এই যে 4টা নিয়ম দেওয়া আছে না, এই যে 4টা নিয়ম, এই 4টা নিয়ম ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। স্ক্রিনে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ এগুলা? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে এখন খেয়াল করো, আমাদের এখান থেকে আসলে কি পড়তে হবে। আমাদেরকে 4টা রুলস মুখস্থ করতে হবে। এই 4টা রুলস কি করতে হবে? মুখস্থ করতে হবে। এবং তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, এখানে আমরা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি সেই ওয়ার্ডগুলো আমাদেরকে পড়তে হবে। এগুলো মুখস্থ করতে হবে যে কোন কোন শব্দে মূর্ধন্য হয়। এখানে একটা ছোট বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। এইটা দেখো, এখানে কি বলেছে, সমাসবদ্ধ শব্দে নত্ব বিধান খাটে না। ঠিক আছে, সমাসবদ্ধ শব্দে নত্ব বিধান খাটে না, এরূপ ক্ষেত্রে দন্তন্য হয়। সেই দন্তন্যগুলো কি, এই যে ত্রিনয়ন, সর্বনাম, এগুলা ছোটবেলা থেকে পড়ে আসছো। দুর্নাম, দুর্নীতি, দুর্নিবার, তারপরে পরনিন্দা, অগ্রনায়ক, এইগুলা। ঠিক আছে। আর এই যে তবৈক শব্দের সঙ্গে দন্তন্য কখন যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। আর তার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। যাই হোক, এইগুলো আমরা ছোট থেকে পড়ছি, খুবই ইজি বানান, এগুলো আমাদের মনে রাখতে অত বেশি কষ্ট হয় না। আর এইখানে এক্সট্রা যে তথ্যগুলা, তার মধ্যে যেটা ব্যবহার আমাদের মনে রাখতে হবে, এই যে বাংলা অর্থাৎ দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য লেখার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর তৎসম শব্দের বানানে মূর্ধন্যের সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে নত্যবিধান। তাহলে এই যে নত্যবিধান, সত্যবিধান আমরা পড়তেছি, এটা কোনটার ক্ষেত্রে কাজে লাগবে? তৎসম শব্দের জন্য। কি ভাইয়া? তৎসম শব্দের জন্য। এটা যেন ভালো করে মাথায় থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে নত্যবিধান সত্যবিধান বাদে বাইরে থেকে আমাদেরকে যে 2টা সিঙ্গেল তথ্য জানা লাগবে সেইগুলা। এখন চলে আসো ডিরেক্ট নত্য ব্যবহারের, মূর্ধন্য ব্যবহারের যে নিয়মটা সেটাতে। আমি একটু দেখতেছি। ওকে, এখন দেখো যে এইগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, মূর্ধন্য ব্যবহারের নিয়ম। আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি, একটু দূরে যদি যাই, মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। তো চলো আমরা এগুলাকে একসাথে একটা ছকের মাধ্যমে বোঝার ট্রাই করি। এবং এই যে দেখো, এইখানে আমি হাতে লিখেছি জিনিসগুলা, টাইপ করি নাই, তোমরা একটু দেখো।
নত্য বিধান এবং সত্য বিধানের একটা ছক করেছি এবং এই ছকে পাশাপাশি কিছু কথা রেখেছি। এই কথাগুলো আমাদেরকে মনে রাখলে চলবে। আমরা দুইটা কম্পেয়ার করে পড়ব। নত্য বিধানের ক্ষেত্রে যদি বলি, দেখো নত্য বিধান আর সত্য বিধান পাশাপাশি রাখা আছে। ট বর্গীয় শব্দের আগে সবসময় মূর্ধন্য বসে। কি বসে ভাইয়া? ট বর্গীয় শব্দের আগে সবসময় মূর্ধন্য বসে। বর্গ মানে কি? 5টা মিলে একটা বর্গ, 5টা বর্ণ মিলে একটা বর্গ, ঠিক আছে? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এরকম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে ট বর্গীয় কোনগুলো বলো তো? আচ্ছা, কমেন্ট বক্সে কি কেউ বলতে পারবা যে ট বর্গীয় শব্দ কোনগুলা? বর্ণ আর কি, শব্দ না। ট বর্গীয় বর্ণ কোনগুলা? কেউ কি বলতে পারবে? কমেন্ট বক্সে বলো তো। এগুলা কিন্তু আমি শিখাইছিলাম, এই জন্যই শুরুতে তোমাদেরকে ধ্বনিতত্ত্ব পড়ানো হয়েছে। সব টপিক বাদ দিয়ে শুরুতে ধ্বনিতত্ত্ব পড়ানো হয়েছে এই কারণেই। ইংলিশে যেমন সবকিছুর আগে রাইট ফ্রম ভার্ব পড়া লাগে, ঠিক তেমনি এই ক্ষেত্রেও আমাদেরকে শুরুতে কি পড়তে হবে বলো? ধ্বনিতত্ত্ব। ট বর্গীয় শব্দ কোনগুলো? কেউ কি বলতে পারবে? এগুলা কিন্তু খাতায় নোট করতে হবে, হ্যাঁ? আমার সাথে নোট করো, পরে আর কিন্তু ইচ্ছা করবে না। কেউ কি বলতে পারবে না যে ট বর্গীয় শব্দ কোনগুলো, বর্ণ কোনগুলো? আচ্ছা, যতটুকু দেখতে পাচ্ছি যে একজন পাবলিকও নাই, তার মানে ধ্বনিতত্ত্ব ক্লাস কেউই করে নাই। যাই হোক, ট বর্গীয় বর্ণ কোনগুলো? 5টা। ট, ঠ, ড, ঢ। এই যে তামান্না কিন্তু অলরেডি কমেন্ট করছে। তো এই যে দেখতে পাচ্ছ ট, ঠ, ড, ঢ, এগুলো ট বর্গীয়। এবং ট বর্গীয় যে শব্দগুলো আছে, এই যেমন দেখো ঘন্টা, এই ট বর্গীয়র আগে সবসময় মূর্ধন্য হয়। যেমন টয়ের আগে যে দেখো ঘন্টা, ঘন্টা বানানে কিন্তু মূর্ধন্য নয়ে টয়ে আকার ঘন্টা, তাই না? তো ওইটাই বলেছে। এখানে যদি দন্ত নয়ে ড থাকতো, তাহলে আমরা এখানে কি দন্তন্য দিতাম? অবশ্যই না, মূর্ধন্য দিতাম। কারণ আমরা তো জানি যে ট বর্গীয়, অর্থাৎ ট, ঠ, ড, ঢ, তাই না? এইগুলো হইলে তার আগে আমাদেরকে কি বসানো লাগবে? মূর্ধন্য বসানো লাগবে। আরো অনেক অনেক উদাহরণ আমরা বিস্তারিত পড়ব। আগে এইটাই দেখো। আচ্ছা, আমরা জানলাম ট বর্গীয়ের আগে মূর্ধন্য বসে। ক্লিয়ার? ওকে। এরপরে নুসরাত কমেন্ট করছে, তারপরে ফাতেমা কমেন্ট করছে, মানে আমার কথা বলা হয় মনে হয় একটু দেরিতে পৌঁছেছে, যার কারণে এই অবস্থা। আচ্ছা, আমরা এটা পড়ছি, 1 নাম্বার কমপ্লিট। তাহলে মূর্ধন্য অর্থাৎ মূর্ধন্য স, এই যে এটার যে নিয়মটা, সেটা যেন কি ছিল? আমরা কষ্ট করে জাস্ট এখানে লিখে দিব সেম সেম ঘটনা। এইখানেও ট বর্গীয় শব্দগুলোর আগে, ট বর্গীয় বর্ণগুলোর আগে আমাদেরকে কি কি ইউজ করা লাগবে? শুধুমাত্র মূর্ধন্য ইউজ করা লাগবে। আমরা দন্তস্ব ইউজ করতে পারবো না, আমরা তালব্যস্ব ইউজ করতে পারবো না, কিচ্ছু না। যেইখানে দেখবো ট বর্গীয়, সেইখানেই আমরা মূর্ধন্য ইউজ করব। আমি তোমাদেরকে এই 1 নাম্বার নিয়মটা আরেকটু বিস্তারিত বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, 2, 3, 4 এটা একটু পরে দেখতেছি। আগে 1 নাম্বারটা ক্লিয়ার করা। কি বলছি? ট বর্গীয় বর্ণগুলোর আগে। বারবার শব্দ কেন বলছি আমি? ওকে, দেখো, আমরা একটু প্রমাণ দেখি, যেটা কিছুক্ষণ আগে বলছি। এই যে দেখো, এইটাই সেই নিয়মটা ছিল। 1 নাম্বার, ট বর্গীয় ধ্বনির আগে সবসময় আমাদেরকে মূর্ধন্য ইউজ করা লাগবে। এই যে দেখো, যেমন ঘন্টা আমরা অলরেডি পড়ছি। লণ্ঠন, এইখানে এটা ঠ, তাই না? ঠ, ঠটা কি? অবশ্যই ট বর্গীয়র মধ্যেই। আমরা তো দেখে আসলাম মাত্রই। আমরা শিখছি ট বর্গীয় সব বর্ণগুলোর আগে সবসময় আমাদেরকে কি ইউজ করা লাগবে? ধ্বনিগুলোর আগে আমাদেরকে মূর্ধন্য ইউজ করা লাগবে। এই যে দেখো, মূর্ধন্য ইউজ করছে। আবার কাণ্ড, ড তো একটা ট বর্গীয়, তাই না? এর আগে কি ইউজ করা লাগবে? মূর্ধন্য ইউজ করা লাগবে। এই যে দেখো, মূর্ধন্য ইউজ করছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নত্য তো ক্লিয়ার। এখন সত্য বিধানটা দেখি। সত্য বিধানটা যদি আমি একটু খেয়াল করি, এই যে দেখো, এখানেও বলছে ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য হয়। যেমন ট বর্গীয়, এই যে ট পড়ছে, তার আগে মূর্ধন্য ইউজ করবো। আমরা দন্তস্ব ইউজ করবো না, আমরা তালব্যস্ব ইউজ করবো না, কিচ্ছু না। ট বর্গীয় মূর্ধন্যস্ব, ট বর্গীয় মূর্ধন্যস্ব। ঠ তো একটা ট বর্গীয়, তাই না? এই যে মূর্ধন্যস্ব, ঠ মূর্ধন্যস্ব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার রুলসটা। আশা করি তোমাদের 1 নাম্বার রুলস 100% ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। আর এই যে দেখো, এখানে আমি কয়েকটা শব্দ দেখাইলাম, ভালো করে পড়ো তো। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, কমেন্ট করো। এবং ততক্ষণে এই কয়েকটা শব্দ 100% একদম মুখস্থ করা ট্রাই করো তো। আমি কিছুক্ষণ পরে ধরবো, দেখবো যে কে কয়টা বলতে পারে, কার কয়টা মনে আছে, ব্রেনে কয়টা ধরে রাখতে পারছে, আমি একটু দেখবো। কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাঠ্য, উষ্ঠ, ঠিক আছে? আচ্ছা, ভালো করে দেখো, একটু পরে আমি ধরবো, হ্যাঁ, একটু পরে আমি ধরবো। আবার এইখানে আমি একটু দেখাচ্ছি,
ঘন্টা, লণ্ঠন, কাণ্ড। মনে রাখতে হবে, ঘন্টা, লণ্ঠন, কাণ্ড। একটু সময় পরে ধরবো কিন্তু, এবং দেখবো যে কে কয়টা মনে রাখতে পারতেছে। আর এখানে কি কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাঠ্য, ওষ্ঠ। ঠিক আছে। আচ্ছা, মেহরিন সুলতানা বলছে ক্লিয়ার, আরেকজন বলছে ক্লিয়ার। আচ্ছা, আশা করি আর কারো কোনো সমস্যা নাই এটাতে। অনেক ভালো করে ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করছি। সবাই একটু কমেন্ট করে এনশিওর করে দাও। এবং ওকে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। একটু পরে কিন্তু ধরবো, দেখবো যে কে কয়টা মনে রাখতে পারছে। কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাঠ্য, ওষ্ঠ। আর ওইখানে তো মাত্র 3টাই ছিল। সেই 3টা কোনগুলো? ঘন্টা, লণ্ঠন, কাণ্ড। ওকে, আচ্ছা, ক্লিয়ার। এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। আমি বলছি যে 1 নাম্বার ক্লিয়ার কিনা। 3জন ইয়া কইরা কমেন্ট করে বসে আছে, আর বাকিরা হইছে কিনা আমি কেমনে বুঝবো বলো? ওকে, তাহলে আশা করি 1 নাম্বারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বারটা ক্লিয়ার করার ট্রাই করব। একটু পরে কিন্তু ধরবো, মাথায় রেখো। আচ্ছা, 1 নাম্বার ক্লিয়ার আশা করি। চলো 2 নাম্বারে যাই। 2 নাম্বারে কি বলেছে একটু দেখি। এই যে রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়, কি হয়? রি র মূর্ধন্য স। আমি একটু দেখাচ্ছি। এই যে রি র মূর্ধন্য স, একবারে টানা মুখস্থ করবো এভাবে। রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স। কেমনে? রি র মূর্ধন্য স। আবার বলি, রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স। আমার সাথে সাথে বলো, রি র মূর্ধন্য স। এরপরে আমাদেরকে কি বসানো লাগবে? এই যে মূর্ধন্য বসানো লাগবে। যেমন দেখো, কারণ, এই শব্দটাকে খেয়াল করো। কারণ, কারণ। এই যে র দেখতে পাচ্ছ, র এর পরে কি বলছি? পরে। এর আগের যে নিয়মটা ছিল সেটা কিন্তু আগে ছিল, আগে। আর এবার কি আসছে? রির মূর্ধন্য স, এর পরে যে র চলে আসছে, এর পরে কি হবে? দন্তন্য বসাবো আমরা? মোটেও না, আমরা বসাবো মূর্ধন্য। কারণ আমরা নিয়মে পড়েছি রির মূর্ধন্য স থাকলে এরপরে সব সময় আমরা মূর্ধন্য ইউজ করব, দন্তন্য নয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার আমি একটু রিভিউ করছি। রির ও মূর্ধন্য স এর পরে সব সময় আমাদেরকে মূর্ধন্য বসাইতে হবে। রির ও মূর্ধন্য স এর পরে মূর্ধন্য বসাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি, তাহলে এটা যদি হয় আমাদের নত্যবিধানের নিয়ম, সত্যবিধানের ক্ষেত্রে কি সেম নিয়ম। রির ও মূর্ধন্য স এর পরে আমাদেরকে কি বসানো লাগবে? মূর্ধন্য স বসানো লাগবে। ঠিক আছে। রির ও মূর্ধন্য স এর পরে মূর্ধন্য স বসানো লাগবে। সেম নিয়ম, একদম সেম। এবারেও যেমন, আগেও যেমন সেম ছিল, এখনো সেম। একটাই জিনিস মুখস্থ করা লাগবে, রির ও মূর্ধন্য স। যে দেখো, ফাতেমা, তারপরে নুসরাত, ওরা অলরেডি কমেন্ট করে ফেলছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা 2 নাম্বার জিনিসটা একটু ঝালাই করি, দেখি যে ঘটনা সত্য কিনা। এই যে দেখো, এইটাই ছিল সেই কথাটা। রির মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়। দেখছো, রির মূর্ধন্য স এর পরে কি হয় ভাইয়া? মূর্ধন্য হয়। ঠিক আছে। আমরা যদি আরো উদাহরণ দেখি, এই যে এখানে দেখো, তৃণ। একটা ছোট কথা বলি, রি, এই যে রি এর পরে মূর্ধন্য হবে এটা আমরা জানি। তারপরে দেখো, রি র, র এর পরে মূর্ধন্য হবে এটা আমরা জানি। র এর পরে মূর্ধন্য হবে এটা আমরা জানি। র এর পরে মূর্ধন্য হবে এটা আমরা জানি। মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হবে এটা আমরা জানি। ওই যে রি র মূর্ধন্য স পড়ছি। কিন্তু দেখো এখানে বর্ণ, বর্ণের সময় কেন মূর্ধন্য আসলো? আসলে এখানে ঘটনাটা কি? এখানে র বলতে শুধুমাত্র এই র স্বতন্ত্র বর্ণটা বুঝায় নাই, বলছে যে র এর মতন উচ্চারণ। ঠিক আছে। যেমন দেখো, ত্রি, 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 র এর মতন উচ্চারণ আসছে না? ত্রি, ত, তারপর রিকার, র, র এর মতন উচ্চারণ আসছে। এই যে র এর মতন উচ্চারণ আসছে, জন্য তারপরে মূর্ধন্য স। বর্ণ, শুরুতে ব, তারপরে রেফ, র, রেফের র, র এর মতন উচ্চারণ আসছে, তাই মূর্ধন্য স। ব শুরুতে, তারপর রেফ, র, র এর মতন উচ্চারণ আসছে, তাই মূর্ধন্য স। ঠিক আছে। এটা আসলে নিয়ম। তোমরা হয়তোবা অনেক সময় মাথা গুলাই যেতে পারে যে কিরে, এখানে তো র নাই, আবার রি র মূর্ধন্য স এর মধ্যে কোনোটাই নাই, তাহলে এখানে কেন মূর্ধন্য স ইউজ করলে? যে রেফ আছে, যে রেফ, এইটা রয়ের উচ্চারণ দেয়, তারপর রিকার, এটা রয়ের উচ্চারণ দেয়। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বারটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো। 2 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। একদম ফুল ক্লিয়ার হয়েছে কিনা সবাই কমেন্ট করবা।
ক্লাসে 2 জন থাকো, কোনো ম্যাটার না, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমার পেইড ব্যাচ চলবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্লাসে যারা থাকবে তাদেরকে রেসপন্স করতে হবে, এইটাই শর্ত। রির মূর্ধন্যের পরে কি হয়? মূর্ধন্য হয়। একদম ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই স্টুডেন্টগুলারে দেখে আমার যা মায়া লাগে, এই যে স্টুডেন্টগুলা সেকেন্ড টাইমার হচ্ছে নুসরাত জাহান, তারপরে তামান্না, তারপরে আরো বেশ কয়েকজন আছে, এই যে মাহমুদা, তারপরে ফাতেমা, 2-1জনের নাম মনে পড়তেছে না আমার। তো এরা এবছর এভাবে শুরু করছে, অনেক ভালো করে শুরু করছে, কিন্তু ঘটনা হয় কি জানো, এই সেকেন্ড টাইমাররা এভাবে একটা তিক্ত অভিজ্ঞতা পাওয়ার পর খুব ভালো পড়ালেখা শুরু করে, খুব ভালো পড়ালেখা শুরু করে। ইনবক্সে বলে যে ভাইয়া এবারে চান্স পাওয়াই লাগবে, কিছু একটা করেন ভাইয়া, এবারে চান্স পাওয়াই লাগবে, এত কথাবার্তা বলে। এই স্টুডেন্ট গুলো এবার কয়েক মাস পরে গিয়ে, 2-3 মাস পরে গিয়ে, ওই যে সুমনা ছিল না, তোমরা চিনবা, পুরানো স্টুডেন্ট, ওর মতন কি যে হয়, ওরা মানে মনোযোগ হারায় ফেলে, পড়ার ট্র্যাক থেকে ছিটকে পড়ে যায়। আর আমার যে পরিমাণ মায়া লাগে যে এই স্টুডেন্ট গুলো আসলে সেই স্টুডেন্ট গুলো ছিল যারা আমাকে একসময় বলতো যে ভাই আমাকে চান্স পাইতে হবে, সেই স্টুডেন্ট গুলো কিভাবে পড়াশোনা থেকে দূরে সরে যাইতেছে, কিভাবে ট্র্যাকটা হারাই ফেলতেছে। এরা আবার পরীক্ষা দেয়, আবার ফেল করে, আবার ব্যর্থ হয়, এবং তারপরে বলে যে ভাইয়া অনেকদিন আপনাকে নক করি নাই, অনেকদিন পরে নক দিয়ে বলে যে কোন মুখে আপনাকে নক করবো, এই জন্য নক করি নাই। যাই হোক, এটা কোনো সমস্যা না, কিন্তু তোরা কেন এই কাজটা করিস ভাই? একটু ভালো করে পড়লে কিন্তু সেকেন্ড টাইমে চান্স পাওয়া খুবই ইজি, খুবই ইজি। যাই হোক, ওই ধরনের পোলাপানের মধ্যে যেন তোমার ইনক্লুড না হওয়া লাগে, সেই ট্রাই করো এবং ভালো করে পড়তে থাকো। আর আরেকটা বিষয় যে সেকেন্ড টাইমারে কিন্তু বেশি সময় সফল হয়ে থাকে, যেমন রুবাইয়া, লিজা, এরা কিন্তু আমার সেকেন্ড টাইমার স্টুডেন্ট ছিল, এরা অনেক ভালো রেজাল্ট করছে, অনেক। ফাতেমা বলছে ভাই আমার অনেক বেশি নেট প্রবলেম করতেছে, রেকর্ড করে নেবো। ওকে, ঠিক আছে। তামান্না বলছে ভাইয়া বিরক্তবোধ চলে আসে। বিরক্তবোধ কিন্তু এবারে চলে আসে তেমন কোনো সময় নাই, এবার সেকেন্ড টাইমারদের খুবই কম সময়, বুঝতে পারছো? এইটুকু সময় যদি ধরে রাখতে পারো নিজেরে, তাহলে অনেক ভালো কিছু করতে পারবা। তোমরা মোটামুটি 6 মাস মতন সময় পাবা, এর বেশি হয়তো পাবা না। নুসরাত জাহান বলছে দোয়া করুন ভাই। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, এইবারে আমি একটু লুকাচ্ছি, এইবারে 1 নম্বরে আমি কি কি শব্দ বলছিলাম, 1 নম্বর রুলসটা কি ছিল ভাইয়া বলো তো? 1 নম্বর রুলসটা ছিল এই যে, আমি একটু সময়ের জন্য দেখা দিচ্ছি, যে কই জানি, এই যে দেখো, ট বর্গীয় শব্দের আগে সব সময় কি হয়? মূর্ধন্য হয়। তাহলে আমাকে কেউ কি একটা উদাহরণ দিতে পারবে মূর্ধন্য স এর জন্য, যে ট বর্গীয় শব্দের আগে মূর্ধন্য হচ্ছে? কয়টা উদাহরণ দিতে পারবে? আগে মূর্ধন্যটা বলো, তারপরে মূর্ধন্য স এরটা দেখবো আমরা। কেউ কি উদাহরণ দিতে পারবে আমাকে? বৃষ্টি ইসলাম বলছে যে আনন্দ। আনন্দ হবে না। তোমরা কি কিছুক্ষণ আগে কি দেখাইলাম? তোমরা আবার যেন এই নিয়মটা সব জায়গায় খাটাতে যাও না। এই যে শুরুতে বলছিলাম না যে তৎসম শব্দের বানানে নত্য এর সঠিক মানে শুধুমাত্র তৎসম শব্দ হবে, অন্য অনেক শব্দ আছে কিন্তু ওইখানে মূর্ধন্য নাও হইতে পারে। এই যে তামান্না কমেন্ট করছে নষ্ট ওষ্ঠ, এই সবগুলা কিন্তু হবে না। এই যে দেখছো, তোমরা ভুল করে ফেলছো, তৎসম শব্দ হইতে হবে। আর এই তৎসম শব্দ এইগুলাই, তুমি যেইটা সেটাকে তৎসম শব্দ বললে হবে না। তো মোটামুটি কমেন্ট করছে মালিহা মিনু, তামান্না, নাসিমা আক্তার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তারপরে মার্জান কমেন্ট করছে, ঠিক আছে। এরপরে সত্য বিধানের ক্ষেত্রে সেম নিয়মটা, কিছু উদাহরণ দাও দেখি, কটা উদাহরণ দিতে পারো? মেহরিন সুলতানাও বেশ ভালোই উদাহরণ দিছে, তবে মনে রাখতে হবে তৎসম শব্দ হইতে হবে, কিন্তু তুমি জাস্ট বানায় বানায় লিখলে কিন্তু হবে না, তৎসম শব্দ হইতে হবে। এই জন্যই আমি এটা পড়ার পরে যখন ছোট ছিলাম তখন দেখতাম কিরে এই নিয়ম অনুসারে তাহলে তো সবগুলাতেই হওয়ার কথা, কেন হইল না? তারপরে দেখলাম ওহো, তৎসম শব্দের জন্যই শুধুমাত্র ইউজ হবে, অন্য কোনো ক্ষেত্রে ইউজ হবে না। এই যে নুসরাত বেশ অনেকগুলো কমেন্ট করছে যে কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, কাঠ, ওষ্ঠ। হ্যাঁ, এর বাইরে আর কিছু নাই, ও মোটামুটি সবগুলোই বলে দিছে। মার্শান কমেন্ট করছে রঙিন পৃথিবী। আপু তোমার নাম কি? বারবার তো মানে ফেক নামে ডাকাও যায় না। আচ্ছা ঠিক আছে, যে যা বলতে পারছো ওকে। এখন আমাকে বলো যে, ও ভালো কথা, 2 নাম্বারটাতে আমি মূর্ধন্যটা দেখালাম, এরপর চলো মূর্ধন্য শয়েরটা একটু দেখাই। এই যে দেখো, ওইখানে ছিল রির ও মূর্ধন্য 3টে একসাথে ছিল, এখানে আলাদা আলাদা করা আছে। এই যে
রিকারের পরে মূর্ধন্য হয়, এই যে একটা নিয়ম। রয়ের পরে মূর্ধন্য হয়, এই যে একটা নিয়ম, ঠিক আছে। আর মূর্ধন্য স, আর মূর্ধন্য স থাকলে তো হয়েই গেল, সমস্যা নেই। রির মূর্ধন্য স, এখানেও সেম নিয়ম, 3 আর 5 মিলায়, ঠিক আছে। এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। এখান থেকে দেখো, এই যে রির মূর্ধন্য স, কৃষক, ক্রি ক্রি ক্রি, রিকার আসছে, রয়ের উচ্চারণ দিচ্ছে, সো মূর্ধন্য স হবে, ঠিক আছে। ক্রি, রয়ের উচ্চারণ দিচ্ছে। সেম ভাবে এখানে দেখে নিও, সবগুলো সেম ভাবেই একদম দেওয়া আছে, যে র চলে আসছে, রয়ের পরে তো মূর্ধন্য স হয়, তোমরা এটা জানোই। সো এখানে আর সমস্যা থাকার কথা না। আমাকে এখন একটু কমেন্ট করে জানাও যে 2 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা, 2 নাম্বার রুলসটা 100% ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু জানাও। 2 নাম্বারটা 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। দ্রুত জানাবা। যে এই যে দেখো, এই কয়টা আমরা কমপ্লিট করছি, এই যে কয়টা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা এই কয়টা অলরেডি কমপ্লিট করে ফেলছি। তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই শব্দগুলো পড়া, এই শব্দগুলো পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, তোমার রুলস মুখস্থ করা লাগবে না, রুলসটা খালি মুখস্থ রাখার আমরা চেষ্টা করতেছি, যাতে করে এই জিনিসগুলো আমাদের একদম ঠাড়া মুখস্থ না করা লাগে, আমরা যেন কিছুটা পরিমাণ বুঝতে পারি, আর বুঝলে তো মনে রাখা অনেক বেশি সোজা হয়। আচ্ছা, তারপরে মারজান বলছে ক্লিয়ার, তামান্না, নুসরাত, ফাতিমা খাতুন সবাই বলছে ক্লিয়ার। ওকে, তাহলে এখন চলো আমরা দেখব এরপরে কি আছে। 2টা তো অলরেডি আমরা কমপ্লিট করছি, 2 নাম্বার কমপ্লিট। এরপরে দেখো, এখানে বলছে রির মূর্ধন্য স, সেম জিনিসই, রির মূর্ধন্য স, কিন্তু প্লাস স্বরধ্বনি, প্লাস কি স্বরধ্বনি। যেমন এই যে রির মূর্ধন্য স, র প্লাস স্বরধ্বনি, যে রস্বই, এটা স্বরধ্বনি না, রস্বই, ঠিক আছে। আচ্ছা, রির মূর্ধন্য স প্লাস স্বরধ্বনি, হরিণ, দেখতে পাচ্ছ স্বরধ্বনি, এমন কঠিন কোনো বিষয় না, আগের মতোই, খালি এবার একটু স্বরধ্বনি যুক্ত হয়েছে, দ্যাটস ইট, এর বেশি কিছু না, খুবই সোজা। যেমন দেখো, এই যে এখানে দেখাচ্ছি রির মূর্ধন্য স, এর পরে স্বরধ্বনি, এই যে এইটাই সেই নিয়মটা, রির মূর্ধন্য স আর স্বরধ্বনি। ওকে, আচ্ছা, তারপরে এটার তেমন কোনো ব্যাখ্যা নাই, তেমন কোনো উদাহরণ নাই। ও, আরেকটা জিনিস দেখাই, এটা আসলে ঘটনাটা কি ঘটছে দেখো। কৃপন, এই শব্দটা দেখো, এখানে বলছে রির মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি হওয়া লাগবে। তুমি দেখতেছো এখানে রিকার আছে, তাহলে রিকারের পরে তো একটা প আছে, ভাইয়া তো বলছে যে রিকারের পরেই যদি মূর্ধন্য স আসে, মূর্ধন্য যদি আসে, তাহলে আমরা মূর্ধন্য ইউজ করব, আমাদেরকে তারপরে মূর্ধন্য ইউজ করা লাগবে। কিন্তু মাঝখানে কিন্তু একটা প আসছে, কি আসছে ভাইয়া, প আসছে। আচ্ছা, তোমরা কি এটা খেয়াল করছো, রির মূর্ধন্য স বলছে, আচ্ছা ঠিক আছে, সেটা পাইছি, যে রিকার পাইছি, কৃপন, পন, প অ, ঠিক আছে, প অ, এই যে অ, এটা কি স্বরধ্বনি না, অবশ্যই স্বরধ্বনি। তাহলে কি হইল, রির মূর্ধন্য স আমরা এখানে পাইলাম, তারপর আবার আমরা স্বরধ্বনিও পাইলাম। আর আমরা তো নিয়মে শিখছি যে রির মূর্ধন্য স প্লাস স্বরধ্বনি যদি থাকে, তাহলে আমরা দন্তন্য ইউজ করতে পারবো না, আমাদেরকে কি ইউজ করা লাগবে, মূর্ধন্য ইউজ করা লাগবে। এই যে দেখো, মূর্ধন্য ইউজ করছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র এইটা থাকলে এর পরে যে ইউজ করবো বিষয়টা এমন না, আমরা জাম্প দিয়ে পরেরটাতেও, এর পরেরটাতেও মূর্ধন্য লাগাইতে পারি, কিন্তু সেক্ষেত্রে স্বরধ্বনি থাকা লাগবে, কৃপন, অন। তারপরে হরিণ, এই যে র দেখছি আমরা, র দেখছি, এর সাথে স্বরধ্বনি আছে, রস্বইকার, স্বরধ্বনি আছে, আমরা তো জানি রির মূর্ধন্য স প্লাস স্বরধ্বনি যদি হয়, তাহলে আমাদেরকে মূর্ধন্য ইউজ করা লাগবে, নত্য বিধান, ঠিক আছে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। আবারও বলতেছি, তোমাকে কিন্তু রুলস ঠাড়া মুখস্থ করা লাগবে না, তোমার দরকার হচ্ছে এই উদাহরণগুলো মুখস্থ করা, এখানে যে উদাহরণ হিসেবে শব্দগুলো দেওয়া আছে, এইগুলো মুখস্থ করা, দ্যাটস ইট, এর বেশি কিছু না। আর আরেকটা ছোট কথা বলি, আমি তোমাদেরকে যেভাবে শিখাইতেছি, তুমি যদি না পারো তাহলে এক্সামে কেউই পারবে না, এটা মাথায় রাখবা, তুমি যদি না পারো তাহলে এক্সামে কেউই পারবে না। আচ্ছা, ভালো কথা, এই যে এই শব্দগুলো একটু দেখে নিও, এটা যে রুলস যেটা বলছে সেটা তুমি বুঝতে পারবা না, বোঝার দরকারও নাই, বুঝে কাজও হয় না। সো এই নিয়মগুলাই, যে এই শব্দগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। একটু সময় ওয়েট করো, আমি আমার দরজাটা খুলে দিয়ে আসি। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, ক্লিয়ার হয়েছে কিনা আমাকে দ্রুত একটু বলো।
আচ্ছা, মেহেরিন সুলতানা ও বলছে যে আরেকবার বোঝান। আসলে এটা আমি বুঝাতে যাচ্ছি যে দেখো, এতক্ষণ দেখতেছিলাম যে রিরো মূর্ধন্যস্ব। আচ্ছা, আমার কি কথা পৌঁছাইতেছে না? কেউ তো জানাইতেছো যে সমস্যা হইতেছে কিনা, কেউ তো জানাইতেছো না। দেখো, আমি বলছিলাম যে রিরো মূর্ধন্যস্ব যদি থাকে তাহলে এরপরে ডিরেক্ট আমরা মূর্ধন্য বসাবো, এটা আমরা বলছিলাম। কিন্তু এই যে ডিরেক্ট এরপরে মূর্ধন্য বা এই যে এটা মূর্ধন্য বসাইছি, কিন্তু এর মধ্যে যদি রিরো মূর্ধন্য শো এরপরে যদি একটা স্বরধ্বনিও থাকে তাও কোনো সমস্যা নেই, আমরা জাম্প দিয়েও বসাইতে পারবো। যেমন প, অ, অ আসছে, অ, ও একটা স্বরধ্বনি, রিরো মূর্ধন্য শো প্লাস স্বরধ্বনি পাইছি, তাই আমরা এরপরে দন্তন্য ইউজ করি নাই, মূর্ধন্য ইউজ করছি। হরিণ, এখানে র প্লাস স্বরধ্বনি পাইছি, তাই আমরা এরপরে মূর্ধন্য ইউজ করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের বিষয়। আর এখানে একটু দেখো, এ পর্যন্ত আমরা যে রুলসগুলো পড়ছি সেগুলো আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এরপরে দেখো, আমরা আর দুইটা ওয়ার্ড দেখবো, সেটা হচ্ছে এটাকে একসঙ্গে বলবো হবংশয়। এটাকে একসঙ্গে কি বলবো? এটাকে আমরা একসঙ্গে বলবো হবংশয়। এবং একটা জিনিসের উপরে দা দিয়ে জোরে মারাকে ওটাকে বলে কোপ দেওয়া। কুপিয়ে হত্যা করেছে আমরা শুনি না অনেক সময়, তো ওই যে ওই কোপ, কোপ পড়বো এবং হবংশয় পড়বো, কোপ আর হবংশয়। কেন আমরা কোপ আর হবংশয় পড়বো? কারণ এর মধ্যে যে যে ক আমাদের লাগবে, প লাগবে, হ, ব, উনিশ্বর, তারপরে মূর্ধন্যস্ব এবং অন্তস্থ, এগুলো আমাদের লাগবে। ঠিক আছে? কোপ এবং হবংশয় এইখানের মধ্যে এই বর্ণগুলো আমাদের লাগবে। কেন জানো? কারণ এই বর্ণগুলার পরে মূর্ধন্য হয়, অল টাইম মূর্ধন্য হয়। কোন বর্ণগুলার পরে? ক, প, হ, ব, উনিশ্বর, তারপরে মূর্ধন্যস্ব এবং অন্তস্থ। আর সেগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? কোপ এবং হবংশয়। কিভাবে মনে রাখতে পারি? কোপ এবং হবংশয়। এইগুলোর পরে সবসময় কি হবে? মূর্ধন্য ইউজ হবে। তাহলে চলো আমরা একটু রুলসটা একটু দেখি, বই থেকে দেখি, তাহলে আমাদের একটু ভালো লাগবে। এই যে এখানে এটাই বলতে চাইছে যে কবর্গীয়। কবর্গীয় মানে কি? ক, খ, পাঁচটা, ক, খ, গ, ঘ, ঙ, এ হয় পাঁচটা। আমি কমেন্টগুলো একটু পড়তেছি। আচ্ছা দেখো, তাহলে কয়ের পর থেকে পাঁচটা নিয়ে আমাদেরকে ক বর্গীয় ধরতে হবে। আবার প বর্গীয় কি? পয়ের পর থেকে প, ফ, ব, ভ, ম, এভাবে পাঁচটা করতে হবে। তো এগুলার পরে সবসময় আমাদেরকে কি ইউজ করা লাগবে? মূর্ধন্য ইউজ করা লাগবে। এবং হবংশয়, হবংশয় বলতে আমি কি বোঝাচ্ছি? যে হ, ব, সবগুলো তো বলেই দিলাম, ওইগুলোর পরে আমাদেরকে মূর্ধন্য ইউজ করা লাগবে, এটা বলছি, বেশি কিছু না। ওইগুলো খুবই ইজি ছিল। এই যে হ, ব, এই যে এখানে লিখছে, এটা আমরা একসাথে হবংশয় করে মুখস্থ করছি। ঠিক আছে? এই বর্ণগুলোর পরে আমাদেরকে অল টাইম কি করা লাগবে? আমাদেরকে মূর্ধন্য ইউজ করা লাগবে। আর কোপের কথা তো বললামই, ক বর্গীয়, প বর্গীয়। এখানে শুধুমাত্র ক আর পই কিন্তু না, ক বর্গীয়, প বর্গীয়, খ কিন্তু একটা ক বর্গীয়। বলছি কয় থেকে শুরু করে পাঁচটা। কোপ এবং হবংশয় এই দুইটা। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। নিয়মগুলো মুখস্থ রাখা লাগবে না, শুধুমাত্র এই শব্দগুলো মনে রাখার জন্য আমরা ট্রিক্স হিসেবে নিয়মগুলো পড়তেছি, যাতে করে আমাদের মনে থাকে, না হলে তো 2 দিন পরে ভুলে যাব। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আসবেই বিষয়গুলো এরকম না, কিন্তু পড়তে তো হবে যদি চলে আসে। বৃষ্টি বলছে যে কোপ অ্যান্ড হবংশয় এর পরে মূর্ধন্য হয়। হ্যাঁ, এই যে এরকম ভাবে একটু কমেন্ট করলে জিনিসগুলো তোমাদের মনে থাকবে, না হলে পরবর্তীতে কয়েকদিন পরে ভুলে যাবা। টাইপ করতে কষ্ট হবে, টাইপ করতে করতে যে প্রবলেমগুলো ফেস করবে এগুলো স্মৃতি হিসেবে কাজ করবে। আচ্ছা ঠিক আছে। এরপরে এই তো আমাদের নিয়ম ক্লিয়ার, আমরা নিয়ম পুরোটা পড়ে ফেলছি। এর বাইরে আর কোনো রুলস আমাদের পড়া লাগবে না। নত্যবিধান শেষ, সত্যবিধান শেষ। এখন চলে আসলো, আচ্ছা এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা, একদম 100% ক্লিয়ার হয়েছে কিনা, এভাবে বলবো 100% ক্লিয়ার। ঠিক আছে? 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। তুমি কি জানো যে সমাস, কারক বিভক্তি, এইগুলোর থেকেও নত সত্য বিধান কঠিন? তার কারণ কি? এটা পুরো কমন পাওয়ার সম্ভাবনা হয়েছে বললাম 20%। দ্যাটস ওয়াই। আচ্ছা, 100% ক্লিয়ার, মার্শাল্লাহ। এই তো সুন্দর লাগতেছে কমেন্টগুলো দেখতে, মনে হইতেছে তখন যা পড়াইছি সব সার্থক। ওকে, এখন চলে আসো কিছু বিষয়। দেখো, আমরা এখন যেটা পড়বো সেটা এই পুরা টপিকের মধ্যে কতটুকু অবদান রাখে জানো? এই জিনিসটাই এখন আমরা যেটা পড়বো সেটা 20% অবদান রাখে। 20%। ঠিক আছে?
এইখানে আমরা যে শব্দগুলো দেখছি সেই শব্দগুলো তোমাকে একদম কবিতার মতো করে মুখস্থ রাখতে হবে, একদম কবিতার মতন করে। এই শব্দগুলো আসলে কি? এগুলাতে স্বভাবতই মূর্ধন্য হয়, মানে এমনি এমনি মূর্ধন্য হয়, কোনো কারণ নাই, কোনো জবাবদিহিতা নাই যে অমুক নিয়মের জন্য মূর্ধন্য হইতেছে, এরকম কোনো কথা নাই। এইগুলা সুন্দর করে তোমাকে কবিতা অনুসারে মুখস্থ করতে হবে, কবিতার মতন ছন্দ করে মুখস্থ করতে হবে। এই শব্দগুলোর পরে মূর্ধন্য হয়। এখন বলবা যে ভাইয়া এত কঠিন কঠিন শব্দ আমরা কিভাবে মুখস্থ করব? কেন আমি পারি নাই? আমি যখন তোমাদের মতন স্টুডেন্ট ছিলাম করি নাই? চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থান গুণ পূর্ণবেণী ফণি অনু বিপণী গণিকা আপন লবণ বাণী নিপুণ ভানিতে পানি গৌণ গুণ ভান পনসান চিক্কন নিকন্তন কখনি বন গুণ গণনা পিনাক পণ্যবান। এভাবে পুরোটা ছন্দ আকারে মুখস্থ করতে হবে কবিতার মতন করে। ঠিক আছে? কয়েকবার পড়লেই হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক এইরকম করেই এই যে আমরা বললাম যে স্বভাবতই মূর্ধন্য হয়, এইরকম করেই মূর্ধন্য ষয়ের ক্ষেত্রেও কিছু কিছু ওয়ার্ড আছে স্বভাবতই মূর্ধন্য স হয়। স্বভাবতই, এমনি এমনি, কোনো কারণ নাই, স্বভাবতই মূর্ধন্য স হয়। আচ্ছা, তার আগে একটা কথা বলি। এই যে কিছু কিছু আছে যেমন আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত, যেগুলোতে মূর্ধন্য স হয় না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। আমি শুরুতে বলছি যে তৎসমের ক্ষেত্রে হয়। আর জিনিসগুলো যে জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট, এই শব্দগুলোতে কিন্তু যে ভালো করে দেখে নিবা। এগুলো হচ্ছে তোমরা ওই যে পড়ো না যে শুদ্ধ বানান, শুদ্ধ বানানের মধ্যে এগুলোও দেখবা। ঠিক আছে? শুদ্ধ বানানের মধ্যে এগুলোও দেখতে পারবা। এগুলো তোমাকে দিয়ে বলবে যে নিচের কোনটি শুদ্ধ বানান, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আচ্ছা, এখন দেখো যে তোমাদেরকে তো কিছুক্ষণ আগে হেল্প করতে পারলাম না, যে ওই যে মূর্ধন্যর যে ওয়ার্ডগুলো ছিল ওইগুলো তো হেল্প করতে পারলাম না। তো এখন দেখো এই শব্দগুলোতে হেল্প করব। ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষান, এগুলা আমরা কিভাবে মনে রাখতে পারি? 2 দিন পরে তো ভুলে যাব। ওকে, লেটস গো। আমরা একটু এইগুলাকে একটু শর্ট করে, ইজি করে মুখস্থ করা ট্রাই করি। আমি জাস্ট তোমাকে এতটুকু গুরুত্ব দিতে পারবো, এতটুকু তোমাকে এনশোর করতে পারবো যে যদি তুমি আমার কাছে পড়ো ইনশাল্লাহ, তাহলে যেগুলো কঠিন বিষয়, এই কঠিন বিষয়গুলো নিয়ে তোমাকে খুব বেশি প্যারা খাওয়া লাগবে না। এগুলো তুমি এমনি বুঝতে পারবা। আমি তোমাকে এমন ট্রিক দিব যে এমনি এই জিনিসগুলো হয়ে যাবে। আমাদের বাংলায় কঠিন কি জিনিস, কইর পরিচিতি কঠিন, এটা তোমাকে এমন গল্প দিয়ে পড়াবো যেটা মানে কি বলবো, যে সেটা থেকে সোজা আর কিছু হয় না। আর কি কঠিন আছে? সমাস। সমাস আমি সব থেকে বেশি ভালো পড়াই। কারক বিভক্তি আমি সব থেকে বেশি ভালো পড়াই। তারপরে প্রত্যয়, এই এই জিনিসগুলো আমি আরো বেশি ভালো পড়াই। তো তোমাকে বেশি টেনশন করা লাগবে না। এখন চলো আমি দেখবো যে এইগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। এমনি যদি মুখস্থ রাখি তাহলে তো কয়েকদিন পরে ভুলে যাব। আমার সাথে সাথে এখন লিখতে থাকো, আমার সাথে সাথে এখন লিখতে থাকবা। খাতা কলম রেডি করো এবং আমার সাথে সাথে লিখো। সেটা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে লিখো ষড়ঋতু। আচ্ছা ওয়েট করো, কলমের চার্জ ফুরে আসতেছে, এটা দিয়ে লিখবো না। আচ্ছা দেখো, তাহলে আমরা লেখা শুরু করতেছি। এই জিনিসগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয়। তাহলে মূর্ধন্য স কোনগুলোতে স্বভাবতই হয় আমরা চলো দেখি। শুরুতেই হচ্ছে ষড়ঋতু। স্বর কি রে, এমন পিচ্ছিল হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, খাতা কলম কি রেডি করছো? তোমরা আমার সাথে না লিখলে কিন্তু আমি কষ্ট করে লিখবো না। খাতা কলম রেডি করছো তো? এখনই তুলতে হবে। আমি একটু কমেন্টগুলো পড়তেছি, আমাদের ভাইয়া জিনিয়াস। না, তোমরাও পারবা, তোমরাও যদি একটু চেষ্টা করো না, তোমরা একসময় এমনি পড়াইতে পারবা। এই যে তোমাদের যে চান্স পাইছে রুবাইয়া, ও তো আমাদের কোচিং এর হয়ে আলহামদুলিল্লাহ কাজ করতেছে। ওকে আমি ইনশাল্লাহ একটা সময় এমন আসবে যে দেখবা যে ও ক্লাস নিতেছে, ওকেও শিখাই দিব। ও তো এখন বহুত হেজিটেশন করে, লজ্জা পায়, ওকে একসময় ক্লাস শিখাই দিব। মেরিয়ান সুলতানা বলছে, ভাই আপনার সমাজ ক্লাস করে অনেক তাড়াতাড়ি অনেক কিছু বুঝতে পারছিলাম, যা কলেজ অ্যান্ড স্কুলের 6 মাসেও বুঝতে পারি নাই। ওইরকম ভাবেই ঠিক পুরোটা প্রিপারেশন এমনি কমপ্লিট করাই দিব। জাস্ট এবারে লেগে থাকো, সেকেন্ড টাইম আর আমার গ্রুপ থেকে কয়েকটা সফল হও, এটাই চাই। ওকে, চলো লেখা শুরু করি। ষড়ঋতু, শুরুতে লিখবো ষড়ঋতু। ষড়ঋতু, আমার লেখা একটু খারাপ হইতে পারে। ষড়ঋতু, আষাঢ়। ষড়ঋতু, আষাঢ়। আমার সাথে সাথে লিখবা ষড়ঋতু, আষাঢ়, ভাষান। ষড়ঋতু, আষাঢ়, ভাষান, পাষাণ। আগে লিখো, তারপরে বুঝাচ্ছি, লিখতে থাকো। ষড়ঋতু, আষাঢ়, ভাষান, পাষাণ, ভূষণ, ভাষা, উষা, আর একটা পৌষ। কি লিখলাম? ষড়ঋতু, আষাঢ়, ভাষান, ভূষণ, ভাষা, উষা, পৌষ। ওকে, আচ্ছা, এটাকে নিয়ে আমি একটু নিচে আসছি।
লেখা কমপ্লিট করছো কিনা বলো। এটাকে নিচে লিখলে বেশি ভালো হইতো। আচ্ছা তাকে নিচে দেওয়ার দরকার নেই, নিচে যাইতেছে না। চেষ্টা তো করলাম কিন্তু হচ্ছে না তো। দূরও থাক। আচ্ছা যেটা বলতেছিলাম যে ষড়ঋতু আষাঢ় ভাসান পাষাণ ভূষণ ভাষা উষা পৌষ লিখছো, এতটুকু লিখছো? আগে লিখো, তারপরে ছন্দটন্দ সব পরে বুঝাইতেছি। এবার চলে আসছে ষড়ঋতু আষাঢ় ভাসান পাষাণ ভূষণ ভাষা উষা পৌষ। ওকে, তারপরে লিখো, আমার সঙ্গে লিখো, দেশ দেশ রোষ, ওই যে বলে না রোষানল থেকে বাঁচতে পারবা না, ওই রোষ। কোষ কলুষ মানুষ, ওই যে কলুষিত করার সেই কলুষ। আর লাস্ট ওয়ান মানুষ। ওকে ওকে কমপ্লিট। এখন দেখো এটা আমরা কিভাবে পড়বো। এই শব্দগুলো হচ্ছে সেইগুলা যেগুলাতে আমরা স্বভাবতই কোনো কারণ ছাড়াই কোনো যুক্তি ছাড়াই আমরা মূর্ধন্য ইউজ করব। আমরা মূর্ধন্যসী ইউজ করব। তাহলে কিভাবে পড়বো এটা আমরা এমনে পড়বো, ষড়ঋতু আষাঢ় ভাসান পাষাণ ভূষণ ভাষা উষা পৌষ দেশ রসকোষ কলুষ মানুষ। ষড়ঋতু আষাঢ় ভাসান পাষাণ ভূষণ ভাষা উষা পৌষ দেশ রসকোষ কলুষ মানুষ। ঠিক আছে, আবার বলতেছি, ষড়ঋতু আষাঢ় ভাসান পাষাণ ভূষণ ভাষা উষা পৌষ দেশ রসকোষ কলুষ মানুষ। ছন্দ দিয়ে যদি মনে নাও থাকে, দেখবা যে 10 বার রিডিং পড়ার পরে তোমাকে যদি এমসিকিউ দেয়, তাহলে তুমি এমসিকিউ এর মধ্যে এইগুলো যদি একটাও দেয়, তুমি ওইটাকে পড়ে বুঝতে পারবা যে ও এটা তো এই ছড়ার মধ্যে ছিল। আমি আমার কণ্ঠ দিয়ে আরেকবার বলতেছি, কণ্ঠটা তোমার কাছে স্মৃতি হয়ে থাকবে। ষড়ঋতু আষাঢ় ভাষণ ষড়ঋতু আষাঢ় ভাসান পাষাণ ভূষণ ভাষা উষা পৌষ দেশ রসকোষ কলুষ মানুষ। ওকে ডান। আচ্ছা, এটাই ছিল আমাদের মূর্ধন্য স এর জন্য যে নিয়মগুলো সেগুলো। ক্লিয়ার হয়েছে কিনা, 100% ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি ততক্ষণ আবার পড়তেছি, আমার কণ্ঠটা তোমাদের কাছে আর কি ব্রেনে কাজ করবে যখন তুমি মুখস্থ করে সাহায্য করবে। ষড়ঋতু আষাঢ় ভাসান পাষাণ ভূষণ ভাষা উষা পৌষ দেশ রসকোষ কলুষ মানুষ। ওকে ঠিক আছে। আমি কেন জানি ওই ইত্যাদি যে অ্যাঙ্কারিং করে ইত্যাদি অনুষ্ঠানে হানিফ সংকেত ওনার মতন করে কথা বলতেছি। ওকে 100% ক্লিয়ার কিনা একটু বলো। নুসরাত জাহান বলছে 100% ক্লিয়ার ভাইয়া। তামান্না, তারপরে তানজিন মোস্তারি বলছে 100% ক্লিয়ার। ওকে আচ্ছা ঠিক আছে, তোমরা কমেন্ট করো। আর আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের কিন্তু হচ্ছে কোর্সের কথা প্রতিদিন আমার বলা লাগবে, কিছু করার নাই। সেটা হইতেছে যে তোমাদের কোর্স ফি টোটাল 2200 টাকা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতেছো। আর শুরুতে তুমি 1500 টাকা দিয়ে 1 মাস পর 700 টাকা পেমেন্ট করতে পারো। আর আমাদের কোচিং এ কিন্তু ভর্তি হলে এক্সট্রা কোনো বইটই কেনার প্রয়োজন নাই, সব পিডিএফ আমরা প্রোভাইড করি। আবার কয়েকদিন পরে একটা নতুন বই আসতেছে, সুলভ মূল্য তোমরা সেই বইটা পেয়ে যাবা। সো টোটাল প্রিপারেশন, তোমার নার্সিং প্রিপারেশন ইনশাল্লাহ 3000 এর মধ্যে দেখা যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে একদম 100%। এর বাইরে কোনো বই কেনা লাগবে না, কোনো কিছু কেনার দরকার নাই। খালি কয়েকদিন পরে ওএমআর একটা শিট ফটো করবা, তারপরে এক্সামের পরে এক্সাম দিবা, একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। মানুষ এইটা দিয়ে জাতীয় মেয়েদের 46তম করতেছে। আমি যদি জাস্ট মানে প্রচারণা করতে পারতাম যে আমার কোচিং থেকে 46তম হয়েছে, অনেক ভালো লাগতো। করবো, সামনে সময় আসতেছে করবো। এখন তো হাইপ কম নার্সিং নিয়ে, কয়েকদিন পরে যখন ফার্স্ট টাইমের প্রিপারেশন শুরু হবে তখন শুরু করবো সবকিছু। আচ্ছা নেট প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এখন আর নেট প্রবলেম হয়ে কোনো সমস্যা নাই, 100% ক্লিয়ার হয়ে গেছে। সো কনগ্রেচুলেশন, তোমার নত্য সত্য বিধান 100% কমপ্লিট। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আমরা নেক্সট দিন, আজকে তো আমরা প্র্যাকটিস করতে পারলাম না, তাহলে নেক্সট দিন আমরা নত্য সত্য বিধান আর ধ্বনির পরিবর্তন এই দুটো একসাথে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।